এতদিন বিশ্ববাসী জানত চলমান ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধে পাকিস্তান অন্যতম প্রধান মধ্যস্থতাকারী দেশ। ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার সম্পর্ক স্বাভাবিক করা এবং যুদ্ধবিরতি চুক্তির জন্য ইসলামাবাদ ব্যাপক কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছিল। কিন্তু 18 মে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সে একটি বিশেষ অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়েছে। রিপোর্টটি প্রকাশের পরেই পাকিস্তানের ভূমিকা নিয়ে বড় রকমের প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রশ্ন উঠেছে, পাকিস্তানের কথায় যে ইরান আলোচনায় অংশ নিয়েছে, সেই পাকিস্তানের সামরিক বাহিনী সৌদি মাটি থেকে ইরানে হামলা চালানোর জন্য পুরো প্রস্তুতি সেরে ফেলেছে। রয়টার্সের প্রতিবেদনটিতে বলা হয়েছে, পাকিস্তান সৌদি আরবে একটি শক্তিশালী সামরিক বাহিনী মোতায়েন করেছে, যার মধ্যে কয়েক হাজার সৈন্য, যুদ্ধ বিমানের স্কোয়াড্রন এবং অত্যাধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা অন্তর্ভুক্ত আছে। এই মোতায়েন এমন এক সময় ঘটেছে যখন ইসলামাবাদ মানে পাকিস্তান ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধে অন্যতম প্রধান মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে। প্রশ্ন উঠেছে, পাকিস্তান কি তাহলে তলে তলে ইরানের সাথে মির্জাফরি করলো? এতদিন ধরে ইরানকে যুদ্ধবিরতির গান শুনিয়ে ঘুম পাড়িয়ে রেখে তারা ইরানের বিরুদ্ধে লড়তে সৌদি আরবের হয়ে মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি বাড়ালো। গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, মার্চ মাসের শেষ সপ্তাহে সৌদি বিমান বাহিনী যে সিরিজ অফ স্ট্রাইকের মাধ্যমে ইরানি ভূখণ্ডে বোমাবর্ষণ করেছিল, সেই হামলায় কি পাকিস্তানের হাত ছিল? বিশ্লেষকরা বলছেন, পাকিস্তানের এই হাই স্টেক অফ ডুয়েলের লক্ষ্য কি? পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থকরা যে আসিফ মুনিরকে মীর জাফর বলে গালি দেন, সেটি কি তাহলে সত্যি বলে প্রমাণ হতে যাচ্ছে? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। রয়টার্স 3 জন নিরাপত্তা কর্মকর্তা এবং 2 জন সরকারি সূত্রের মাধ্যমে নিশ্চিত করেছে, ইরান যুদ্ধে পাকিস্তানের ভূমিকা দ্বিমুখী, মানে তারা গাছেরও খাচ্ছে, তলারও কুড়াচ্ছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী পাকিস্তান সৌদি আরবে প্রায় 8,000 সৈন্য মোতায়েন করেছে। এটি কেবল একটি প্রতীকী বা প্রশিক্ষণমূলক মিশন নয়, বরং একটি পূর্ণাঙ্গ যুদ্ধ সক্ষম বাহিনী, যা সৌদি আরবের উপর পরবর্তী কোনো আক্রমণ প্রতিহত করতে সক্ষম। এই বাহিনীর গঠন এবং কারিগরি সক্ষমতা বিশ্লেষণ করে দেখা যায়, পাকিস্তান তার সবচেয়ে আধুনিক যুদ্ধ সরঞ্জাম এখানে নিযুক্ত করেছে। মোতায়েনকৃত বাহিনীর মধ্যে উল্লেখযোগ্য হলো একটি পূর্ণাঙ্গ যুদ্ধ বিমান স্কোয়াড্রন, যাতে প্রায় 16টি JF-17 থান্ডার ফাইটার জেট আছে। এই বিমানগুলো চীন ও পাকিস্তানের যৌথ উদ্যোগে তৈরি এবং এগুলো বহুমুখী সামরিক অভিযানে সক্ষম। JF-17 থান্ডার হলো পাকিস্তানের বিমান বাহিনীর মূল মেরুদণ্ড। এটি দামি বিমানের সাথে সরাসরি টেক্কা দেওয়ার মতো প্রযুক্তি সম্পন্ন, অথচ উন্নয়নশীল দেশগুলোর সামরিক বাজেটের জন্য অত্যন্ত সামঞ্জস্যপূর্ণ একটি ফাইটার জেট। এর পাশাপাশি সৌদি আরবের ড্রোন প্রযুক্তি এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে পাকিস্তান। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী এই সরঞ্জামগুলো পাকিস্তানি বাহিনীর মাধ্যমেই পরিচালিত হচ্ছে, তবে এর পেছনে সম্পূর্ণ অর্থায়ন করছে সৌদি আরব। 2026 সালের এপ্রিল মাসের শুরুতে এই সরঞ্জামগুলো সৌদি আরবে পাঠানো হয়েছিল, মূলত ইরানি হামলার পর সৌদি আরবের জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার প্রেক্ষাপটে। যদিও পাকিস্তান সরকার এবং সামরিক বাহিনী এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি, তবে নিরাপত্তা কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী রয়টার্স বলছে, এই বাহিনী বর্তমানে উপদেষ্টা ও প্রশিক্ষণমূলক ভূমিকার আড়ালে একটি শক্তিশালী প্রতিরক্ষা ব্যুহ হিসেবে কাজ করছে। পাকিস্তান একদিকে সৌদি আরবে সৈন্য পাঠাচ্ছে, অন্যদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধের অবসান ঘটাতে অন্যতম প্রধান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। রয়টার্স এবং আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী ইসলামাবাদ বর্তমানে ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে একমাত্র কার্যকরী যোগাযোগের মাধ্যম। গত 8 এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় একটি 2 সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছিল, যা পরবর্তীতে আলোচনার ভিত্তিতে কয়েক দফা বাড়ানো হয়। গত 11 থেকে 12 এপ্রিল ইসলামাবাদে অনুষ্ঠিত শান্তি আলোচনায় উভয় পক্ষের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের পক্ষে নেতৃত্ব দেন সংসদ স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ। তখন দীর্ঘ 21 ঘন্টার ম্যারাথন আলোচনায় অনেক বিষয় অগ্রগতি হলেও শেষ মুহূর্তে কোনো আনুষ্ঠানিক চুক্তি সই হয়নি। ইরানি সূত্রগুলো দাবি করছে, জেডি ভ্যান্স হঠাৎ করে ট্রাম্পের নির্দেশে আলোচনা থেকে পিছু হটেন, কারণ প্রস্তাবটি মূলত পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মুনিরের তৈরি ছিল বলে ধারণা করা হয়েছিল। প্রশ্ন হলো, পাকিস্তান একদিকে ইরানকে আলোচনার টেবিলে বসাচ্ছে, অন্যদিকে ইরানের বিরুদ্ধে তাক করছে JF-17 থান্ডার বিমান। কেন?
ইরানের বিরুদ্ধে লড়তে সৌদি মাটিতে পাকিস্তানের এই সামরিক উপস্থিতির আইনি ভিত্তি হলো গত বছরের 17 সেপ্টেম্বর দেশ দুটির মধ্যে স্বাক্ষরিত কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি বা স্ট্র্যাটেজিক মিউচুয়াল ডিফেন্স এগ্রিমেন্ট, যাকে সংক্ষেপে বলা হয় SMDA। এই চুক্তিটি রিয়াদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের মধ্যে স্বাক্ষরিত হয়। এই চুক্তির একটি প্রধান ধারা হলো যে কোনো এক দেশের উপর আক্রমণ উভয় দেশের উপর আক্রমণ হিসেবে বিবেচিত হবে, যার অর্থ হলো পাকিস্তানের উপর যদি কেউ হামলা চালায় কিংবা সৌদি আরবের উপর কেউ আক্রমণ করে তাহলে দেশ দুটি একে অন্যের হয়ে তখন লড়বে। এই চুক্তির সবচেয়ে বিতর্কিত এবং গুরুত্বপূর্ণ দিক হলো পাকিস্তানের পারমাণবিক ছাতা বা নিউক্লিয়ার আমব্রেলা। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ এর আগে ইঙ্গিত দিয়েছিলেন এই চুক্তির আওতায় সৌদি আরব পাকিস্তানের পারমাণবিক সুরক্ষার অধীনে থাকবে, মানে সৌদি আরবে কেউ আক্রমণ চালালে পাকিস্তান তার উপর পারমাণবিক হামলা চালাবে। আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হচ্ছে পাকিস্তানের অর্থনীতি এখন চরম সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। ঋণের বোঝায় দেশটি মৃত্যুর কাছাকাছি পৌঁছে গেছে। এই চুক্তির পরপরই সৌদি আরব পাকিস্তানকে বিলিয়ন ডলারের ঋণ ও নগদ অর্থ সহায়তা দিয়ে তাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সচল রাখতে সাহায্য করেছে। পাকিস্তান তাদের প্রয়োজনীয় তেলের বড় অংশ সৌদি আরব থেকে বাকিতে এবং সহজ শর্তে পাচ্ছে। সৌদি আরবে প্রায় 27 লাখের বেশি পাকিস্তানি শ্রমিক কাজ করেন, যা থেকে প্রতি বছর প্রায় 6 বিলিয়ন ডলারের বেশি রেমিটেন্স পাকিস্তানে আসে। আপাতত সৌদি সরকার এসব পাকিস্তানিকে দেশে ফেরত পাঠাচ্ছে না, ফলে নিজের অভাব দূর করতে কৌশলে ইরানের বিরুদ্ধে সৌদির হয়ে লড়ার সব আয়োজন করে ফেলেছে পাকিস্তান। রয়টার্সের প্রতিবেদনে সূত্রগুলো দাবি করেছে সৌদি আরবের উপর কোনো বড় ধরনের আক্রমণ হলে পাকিস্তান তার পারমাণবিক ক্ষমতা সহ সব ধরনের শক্তি প্রয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। চুক্তিটির শর্তগুলো গোপনীয়। সেসব শর্ত অনুযায়ী প্রয়োজনে পাকিস্তান সর্বোচ্চ 80,000 সৈন্য সৌদি আরবে পাঠাতে পারবে। এটি ছিল দক্ষিণ এশিয়ার কোনো পারমাণবিক শক্তিধর দেশের সাথে মধ্যপ্রাচ্যের কোনো দেশের প্রথম আনুষ্ঠানিক প্রতিরক্ষা চুক্তি। বিশ্লেষকরা মনে করেন এই চুক্তিটি এই অঞ্চলের কৌশলগত ভারসাম্যে একটি বড় ধরনের পরিবর্তন এনেছে। অনেক বিশ্লেষক মনে করেন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা গ্যারান্টির উপর সৌদি আরবের আস্থা কমে যাওয়ার কারণেই তারা পাকিস্তানের সাথে এই ধরনের চুক্তি করতে বাধ্য হয়েছে। যেমন 2025 সালের 9 সেপ্টেম্বর কাতারের রাজধানী দোহায় ইসরায়েলি বিমান হামলা মধ্যপ্রাচ্যের দেশগুলোর নিরাপত্তা ভাবনায় আমূল পরিবর্তন আনে। লেক তাইফিয়াতে অবস্থিত একটি আবাসিক কমপ্লেক্সে হামাস নেতাদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছিল। ইসরায়েলি F-15 এবং F-35 যুদ্ধ বিমান থেকে 10টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল, যা কাতার সরকারের জন্য ছিল অত্যন্ত অবমাননাকর। দোহা হামলার পর সৌদি আরব বুঝতে পারে যুক্তরাষ্ট্রের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা সত্ত্বেও তাদের ভূখণ্ডে বিদেশি হামলা প্রতিরোধের নিশ্চয়তা নেই। এই নিরাপত্তাহীনতা থেকেই সৌদি আরব দ্রুত পাকিস্তানের সাথে SMDA স্বাক্ষর করে এবং নিজের প্রতিরক্ষা ব্যবস্থাকে বহুমুখী করার উদ্যোগ নেয়। দোহা হামলা কেবল কাতারের জন্য নয়, বরং পুরো GCC অঞ্চলের জন্য একটি সতর্ক বার্তা ছিল যে আঞ্চলিক স্থিতিশীলতা এখন অত্যন্ত ভঙ্গুর। প্রশ্ন দেখা দিয়েছে সৌদি আরব এরই মধ্যে যে ইরানে বিমান হামলা চালিয়েছে তাতে কি পাকিস্তানের হাত ছিল? রয়টার্স এবং বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী সৌদি আরব গত মার্চ মাসের শেষ ভাগে ইরানের অভ্যন্তরে গোপনে সরাসরি সামরিক হামলা চালিয়েছে। মধ্যপ্রাচ্যের ইতিহাসে এটি প্রথম ঘটনা যেখানে সৌদি বিমান বাহিনী প্রক্সি বা কোনো ছায়াঘুষির উপর নির্ভর না করে সরাসরি ইরানের মূল ভূখণ্ডে আঘাত এনেছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর রিপোর্ট অনুযায়ী এটি কোনো একক হামলা ছিল না, বরং মার্চ মাসের শেষ সপ্তাহে বিশেষ করে 25 থেকে 31 মার্চের মধ্যে সৌদি বিমান বাহিনী বেশ কয়েক দফায় বা সিরিজ অফ স্ট্রাইকস এর মাধ্যমে ইরানি ভূখণ্ডে বোমা বর্ষণ করে। হামলাগুলো মূলত সৌদি বিমান বাহিনীর যুদ্ধ বিমান যেমন F-15S ব্যবহার করে নিখুঁত গাইডেড বোমার সাহায্যে চালানো হয়। ফেব্রুয়ারি মাসের শেষে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে ইরানের যুদ্ধ শুরু হওয়ার পর ইরান সৌদি আরবের রায় তানুকা তেল শোধনাগারে, রিয়াদের বিমানবন্দর এবং মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ব্যাপক ড্রোন ও মিসাইল হামলা চালায়। শুধু 25 থেকে 31 মার্চের মধ্যে সৌদির উপর 105টিরও বেশি ড্রোন মিসাইল ছোড়া হয়েছিল। এর জবাবে সৌদি আরব এই গোপন কাউন্টার অ্যাটাক বা পাল্টা হামলা শুরু করে। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করেন সৌদি আরবের একার পক্ষে তখন এই ধরনের আগ্রাসী ও গোপন সামরিক হামলা চালানো সম্ভব ছিল না। দর্শক, পাকিস্তান সৌদি আরবের হয়ে লড়ার জন্য প্রস্তুতি নিলেও নিজ দেশের ভিতরেই তাদের নিরাপত্তা পরিস্থিতি উদ্বেগজনকভাবে ভেঙে পড়েছে। চলতি বছরের গ্লোবাল টেররিজম ইন্ডেক্স অনুযায়ী পাকিস্তান তালিকার শীর্ষে অবস্থান করছে।
টিটিপি এবং বিএল এর মতো গোষ্ঠীগুলো খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তানে ব্যাপক হামলা চালাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পাকিস্তানের এই দ্বিমুখী ভূমিকা নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে। ইমরান খানের সমর্থকরা এবং অন্যান্য বিরোধী গোষ্ঠীগুলো সামরিক নেতৃত্বের এই নীতিকে মীর জাফরের ঐতিহাসিক বিশ্বাসঘাতকতার সাথে তুলনা করছে। তাদের মতে সেনাবাহিনী যখন বিদেশের যুদ্ধ ও মধ্যস্থতা নিয়ে ব্যস্ত, তখন তারা নিজ দেশের সীমানা রক্ষা করতে ব্যর্থ হচ্ছে। বিশ্লেষকরা মনে করেন রয়টার্সের প্রতিবেদনে প্রকাশিত পাকিস্তানের এই সামরিক মোতায়েন খুবই বিপজ্জনক স্টেপ। পাকিস্তান নিজেকে একটি হিঞ্জ স্টেট বা সংযোগকারী রাষ্ট্র হিসেবে এতদিন প্রতিষ্ঠা করতে চেয়েছিল, কিন্তু ট্রাম্পের চীন সফরের পর আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হচ্ছে 24 থেকে